আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ও 27 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এডুকেশন সায়েন্সের ফিজিক্স ওয়ার্কশপ ক্লাসে। সো তোমরা যারা ফিজিক্স ওয়ার্কশপ ক্লাসের জন্য অনেক আগ্রহ নিয়ে বসেছিলে, সো মুন্না ভাইয়া তোমাদের উদ্দেশ্যে আজকে নতুন একটা চ্যাপ্টারের ক্লাস নিয়ে এসেছি। ইনশাআল্লাহ আমি আজকের ক্লাসে তোমাদেরকে একদম শুরুতেই কথা দিচ্ছি, আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টা A to Z কমপ্লিট করবো ইনশাআল্লাহ। বুঝতে পারছো? সো এইখান থেকে এইচএসসি বোর্ড স্ট্যান্ডার্ড যত ধরনের প্রশ্ন আছে আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আজকে ক্লাস করার পরে তুমি এইখান থেকে একটা প্রবলেম তোমার আর ঝামেলা থাকবে না। আমি সকল কিছু অ্যানালাইসিস করে এই ক্লাসটা সাজিয়েছি। তুমি যদি আমার সঙ্গে একদম শেষ পর্যন্ত থাকো, আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার এই অধ্যায় থেকে আর কোনো টপিকের উপর ঝামেলা থাকবে না। যতই কঠিন টপিক থাকুক না কেন, আমরা আজকের ক্লাসে একদম ধরে ধরে প্রত্যেকটা বেসিক টু অ্যাডভান্স আলোচনা করবো ইনশাল্লাহ। সো আমি তোমাদের একটু বলে দেই যে হ্যাঁ, এই অধ্যায়ে সব থেকে তোমাদের কোন কোন টপিকে ঝামেলা লাগে। ভরকেন্দ্রের স্মরণ, কুয়ার ম্যাথে, এবং আলটিমেটলি একটা কাঠি শোয়ানো অবস্থা থেকে দাঁড় করাই দিছে বা দাঁড় করা অবস্থা থেকে শোয়াই দিছে, তখন কৃত কাজ কত হবে, এগুলোতে অনেক প্রবলেম হয়। তারপরে আর কি কি হইতে পারে যে ভাইয়া স্প্রিংয়ের শক্তির রূপান্তর কিছু প্রশ্ন আছে, একটু কঠিন হয়, ওই প্রশ্নগুলো নিয়ে আমরা খুব সুন্দরভাবে অ্যানালাইসিস করব। তারপরে যত ধরনের টপিক আছে, হাতুড়ি পেরেক বুঝতে অসুবিধা হয় যে ভাই হাতুড়ি পেরেকের কয়টা কন্ডিশন আছে, কখন কোন কন্ডিশন ফেলাবো, অনেক ঝামেলা। আবার একটা ইটের উপর আর একটা ইট এইভাবে যদি আমরা একটা স্তম্ভ তৈরি করি তাহলে কৃত কাজ কত, এই ধরনের অনেক অনেক ডিফিকাল্ট প্রবলেম আমাদের এই অধ্যায়ে আছে, যেটা তোমাদের অনেকেরই ঝামেলা হয়। সো আজকের ক্লাসে আমি একদম ধরে ধরে এই অধ্যায় থেকে থিওরি পার্ট যতটুকু আছে, ম্যাথমেটিক্যাল পার্ট যতটুকু আছে, অর্থাৎ A to Z। তোমার যদি আগে এই অধ্যায় পড়া নাও থাকে ভালোভাবে, আমি তোমাকে কথা দিচ্ছি আমার সাথে যদি আজকের শেষ পর্যন্ত তুমি থাকো, এই অধ্যায় থেকে আর কোনো ঝামেলা থাকবে না এইচএসসি স্ট্যান্ডার্ড। ওকে? তাহলে সব তোমাকে কি করতে হবে, অবশ্যই ক্লাসে শেষ পর্যন্ত থাকতে হবে। এবং যেহেতু এই ক্লাসটা সবার জন্য ফ্রি, তোমরা সকল বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও, যাতে করে আমাদের এই ফ্রি ক্লাসগুলো করে যারা আলটিমেটলি পেইড ব্যাচে ভর্তি হতে পারে না বা ওই সুযোগটা থাকে না, তাদের যাতে উপকারে আসে ক্লাসগুলো। ওকে? সো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো। আর অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও যে ভাইয়া তোমরা সব কিছু পারফেক্টলি দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে? সো আমরা বেশি কথা বলবো না, আজকে আমরা কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টা নিয়ে একদম A to Z বিস্তারিত কথাবার্তা বলবো। ওকে? সো ক্লাসের শুরুতেই দেখো আমি তোমাদের জন্য একটু ছোট্ট করে কথা বলে নেই। দেখো আমাদের এই ক্লাসটা এডুকেশন সায়েন্স পেজ এবং এডুকেশন থেকে দুইটা থেকেই সম্প্রসারিত হচ্ছে। ওকে? সো এখন তোমরা ক্লাসটা করবা যারা এডুকেশন থেকে আসো, তারা দয়া করে একটু আমাদের এডুকেশন সায়েন্স পেজটাতে এসে ক্লাস করবা, কারণ আমি তোমাদের এই ক্লাসের কমেন্টগুলো এডুকেশন সায়েন্স পেজ থেকে করবো। সো সবাই একটু আজকের লাইভ ক্লাসটা এডুকেশন সায়েন্স পেজ থেকে করো। ওকে? কারণ তোমরা অনেকেই অভিযোগ করেছিলে যে ভাই এডুকেশন থেকে সায়েন্স, আর্টস, কমার্স সব প্রোগ্রাম একসাথে চলে, আমরা ক্লাস ঠিক মতো খুঁজে পাই না। সো এই জন্য আমরা সায়েন্সের একদম ডেডিকেটেড একটা পেজ তোমাদের জন্য লঞ্চ করেছি, যেখানে শুধু সায়েন্স রিলেটেড কথাবার্তাই থাকবে, শুধু সায়েন্সের ভিডিও থাকবে, শুধু সায়েন্সের ক্লাস থাকবে, যাতে করে তোমরা খুব সহজেই খুঁজে বের করতে পারো। ওকে? সো সবাই একটু প্লিজ তোমরা কি করো, আমাদের এডুকেশন সায়েন্স ফেসবুক পেজটাতে থেকে তোমরা একটু ক্লাসটা কন্টিনিউ করো। ওকে? আমি কিন্তু এডুকেশন সায়েন্স থেকে কমেন্ট পড়বো, তুমি যদি এডুকেশন থেকে ক্লাস করে কমেন্ট করো তাহলে আমি কমেন্টটা দেখতে পারবো না। তো সবাই দয়া করে একটু আমাদের এডুকেশন সায়েন্স পেজে আসেন, এসে ক্লাসটা করেন, তাহলে আমি তোমাদের সবার কমেন্ট দেখতে পারবো। ওকে? সো এছাড়াও দেখো আমাদের পিন কমেন্টে, ঠিক আছে, দেখো এই ক্লাসের লাইভের পিন কমেন্টে আমাদের যত গ্রুপ আছে, ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ফেসবুক আমাদের পাবলিক গ্রুপটা, সব কিছুর লিঙ্ক দেওয়া আছে, সেখানে আমরা আমাদের সকল আপডেট দিয়ে থাকি। ওকে? সো তোমরা গ্রুপগুলোতে যুক্ত হতে পারো, যে কোনো একটা গ্রুপে যুক্ত থাকলেই হবে। তোমার ফেসবুক কমফোর্টেবল হলে মেসেঞ্জার অথবা টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, যে কোনো একটা গ্রুপে যুক্ত থাকলেই হবে। আমাদের পিন কমেন্টে সকল গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, একদম লাস্টের দিকে দেখবা আমাদের আজকেই ক্রিয়েট করা হয়েছে তোমাদেরকে নিয়ে আমাদের একটা এডুকেশন সায়েন্স ফেসবুক গ্রুপ, সেখানে সবাই বাধ্যতামূলক যুক্ত থাকিও, আমাদের সকল কার্যক্রম, সকল আপডেট দেওয়া থাকবে। ওকে? আর কমিউনিকেশনের জন্য আমাদের ফেসবুক, টেলিগ্রাম, মেসেঞ্জার সবগুলো গ্রুপেই আছে, যে কোনো একটা গ্রুপ তোমার যেটা ভালো লাগে সেখানে তুমি যুক্ত থাকলে হবে। বাট আমাদের একদম লাস্টের দিকে লিঙ্ক দেখবা যে ফেসবুক একটা গ্রুপ আছে সবার জন্য পাবলিক, সো ওই গ্রুপে যুক্ত থাকি, ওইখানে আমরা আলটিমেটলি তোমাদের কাছ থেকে ফিডব্যাক নিব। ওকে? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেই। আমরা অনেক কথাবার্তা বললাম, সো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটা শুরু করে দেই। ওকে? সো সর্বপ্রথম একদম সহজ প্রশ্ন দিয়েই শুরু করব আমরা। সর্বপ্রথম কি ভাইয়া, সহজ প্রশ্ন দিয়েই শুরু করব। সো সবাই একটু কি করবা, অবশ্যই
তোমরা উত্তর করার চেষ্টা করবা। যদি কোনো কিছু না পারো কোনো সমস্যা নেই ভাইয়া, আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে দেখিয়ে দিব, ওকে? বাট তোমরা উত্তর করার ট্রাই করবা, ওকে? সবার আমি কমেন্ট সেকশনে উত্তর চাই ভাই, সবাই উত্তর চাই, ওকে? সবাই উত্তর করবা। দেখো সর্বপ্রথম সহজ প্রশ্ন দিছি যাতে করে তোমাদের কনফিডেন্স ডেভেলপ হয়, তোমরা যাতে পারো, ওকে? সো দেখো এখানে কি বলতেছে যে ভাইয়া কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? এই প্রশ্নটা দেখো বোর্ডে অনেকবার আসছে না? এই প্রশ্নটা তোমরা বোর্ডে দেখতে পারবা, এডমিশন টেস্টে দেখতে পারবা, সব জায়গায় দেখতে পারবা, ওকে? সো কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? কি ভাইয়া কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত? আমরা সবাই জানি যে ভাইয়া শূন্য। আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার কত? গ নাম্বারটা। আমাদের ফ্যান্টাস্টিকভাবে রাইট অ্যান্সার গ নাম্বারটা, ওকে? আচ্ছা এখন যে ভাইয়া কেন আসলে এইটা না সিকিউতে তোমার খ নাম্বারে আসতে পারে, সিকিউতে খ নাম্বারে আসতে পারে 2 মার্কের জন্য, যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য হয় কেন, এটা ব্যাখ্যা করো। সো আমরা চলো এটার একটু ব্যাখ্যাটা ভালো মতো দেখবো, দুইভাবে দেখবো, ঠিক আছে? আমরা বেসিক ব্যাখ্যাটা এটা দুইভাবে ব্যাখ্যা দেওয়া যাইতে পারে, সো আমরা দুইটা ব্যাখ্যাই দেখবো, ওকে? সো একটু পোর ব্যাখ্যা, আচ্ছা পোর না বলে আমরা ধরো একটু যদি আমি তোমাদেরকে 2 স্টেপে দেখাই, তো স্টেপ 1, স্টেপ 1, ঠিক আছে? স্টেপ 1 একটা ব্যাখ্যা দিব, স্টেপ 2 একটা ব্যাখ্যা দিব, স্টেপ 2 একটা ব্যাখ্যা দিব, ওকে? সো দেখো তোমাদের কোনটা ভালো লাগে এবং আমি সবার লাস্টে বলে দিব যে কোনটার বেশি গ্রহণযোগ্যতা। দেখো কেন্দ্রমুখী বল কখন আমাদের ক্রিয়েট হয় ভাই? আমাদের বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘুরে, তাই না? আমাদের বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘূর্ণায়মান থাকে, তাহলে চলো আমরা একটু দেখি। ধরো এটা আমাদের একটা বৃত্তাকার পথে বস্তু, তাহলে এইখান থেকে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে আমাদের যদি এইখানে এম ভরের একটা বস্তু কি হয় ভাইয়া, আমাদের ভি বেগে ঘূর্ণায়মান থাকে, তাহলে আমরা বলতে পারি এই যে ভিতরের দিকে আমাদের কি হবে, কেন্দ্রমুখী বল কাজ করবে, তাই না? কেন্দ্রমুখী বল কাজ করবে। এখন তোমরা আমাকে একটু বলো যে ভাইয়া একটা বস্তু ধরো এই পয়েন্ট থেকে, এটা ফিক্সড পয়েন্ট বৃত্তাকার পথে, ধরো যাত্রা শুরু করে দেখো ঘুরে 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 আবার ওই পয়েন্টে, আবার ঘুরে 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 আবার ওই পয়েন্টে, তার মানে বৃত্তাকার পথে যখন ঘূর্ণায়মান বস্তু থাকে তখন কি আসলে স্মরণ কতটুকু হয় বলো দেখি? স্মরণ কি হচ্ছে? বারবার ঘুরে ফিরে একই জায়গায় আসতেছে না? তাহলে এইখানে ভাইয়া আমাদের স্মরণটা কতটুকু? এইখানে আমাদের স্মরণটা কতটুকু? বারবার ঘুরে ফিরে একই জায়গায় আসতেছে, তাহলে কিন্তু স্মরণ হচ্ছে না। আর আমরা কৃতকাজের সূত্র, বেসিক সূত্র কি জানি? ডাব্লিউ ইকুয়াল টু এফ এস। তাহলে দেখো এফ ইন্টু জিরো, স্মরণ যদি নাই হয় তাহলে জিরো মানে কত? আলটিমেটলি জিরোর সাথে যাই গুণ করো না কেন জিরো চলে আসবে আনসার, তার মানে আমাদের শূন্য। সো আমাদের কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত হচ্ছে? শূন্য হচ্ছে। সো তুমি স্মরণ দিয়ে এইভাবে তুমি কি করতে পারো? ব্যাখ্যা করতে পারো। আর একটা ব্যাখ্যা, এইটা একটু ভালো ব্যাখ্যা, এটার থেকেও একটু স্ট্রং ব্যাখ্যা, সেটা একটু দেখাই। ধরো এইখানে আমাদের একটা বৃত্তাকার বস্তু, সো আমাদের এখানে কি ভাইয়া, এম ভরের একটা বৃত্তাকার বস্তু আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে। সো এখন দেখো এই ভিতরের দিকে আমাদের কেন্দ্রমুখী বল কাজ করতেছে, তাই না? এই ভিতরের দিকে আমাদের কেন্দ্রমুখী বল কাজ করতেছে। এবং দেখো ধরো আমি যদি এই কলমটার একটা মাথায় একটা বস্তুকে বেঁধে এভাবে ঘুরাইতে থাকি, এভাবে ধরো ঘুরাচ্ছি 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 ঘুরাচ্ছি, বস্তু যদি হঠাৎ যদি ছিঁড়ে যায় তাহলে বস্তুটা স্মরণ কোন দিকে হবে বলো দেখি? ধরো আমি ঘুরাচ্ছি সুতা দিয়ে বেঁধে, বস্তুটা হঠাৎ করেই ছিঁড়ে গেছে, তাহলে আমাদের স্মরণ কোন দিকে হবে? সো অবশ্যই মাথায় রাখবা যে ভাইয়া বৃত্তাকার পথে যদি কোনো বস্তু ঘূর্ণায়মান থাকে তাহলে স্মরণ হবে ঠিক স্পর্শক বরাবর। তাহলে ধরো এইখানে আইসা ছিঁড়ে গেছে, তাহলে ঠিক স্পর্শক বরাবর স্মরণ হবে। অথবা ধরো এইখানে আইসা ছিঁড়ে গেছে, তাহলে ঠিক এই স্পর্শক বরাবর স্মরণ হবে। অথবা ধরো তোমার এইখানে এসে ছিঁড়ে গেছে, তাহলে স্পর্শক বরাবর স্মরণ হবে। অথবা ধরো এইখানে এসে ছিঁড়ে গেছে, তাহলে এইখানে স্পর্শক বরাবর স্মরণ হবে। তাহলে দেখো এগুলো প্রত্যেকটাই স্মরণ বুঝাচ্ছি, আমি স্মরণ বুঝাচ্ছি স্মরণ বুঝাচ্ছি। তাহলে দেখো ভাই কেন্দ্রমুখী বল ভিতরে দিয়ে কাজ করতেছে, তাহলে কেন্দ্রমুখী বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ অলওয়েজ দেখো প্রত্যেকটা জায়গাতে আমাদের 90 ডিগ্রি অবস্থানে আসে না? 90 ডিগ্রি অবস্থানে আসে না? তাহলে আমরা যদি কাজের সূত্রটাকে আরও একটু ইন ডিটেলসে ভাঙাই ফেলি, দেখো আমরা কি জানি যে ভাইয়া যেহেতু এখানে ডট গুণন, তাই না? আমরা ভেক্টরে কিন্তু পড়ছিলাম, এই জন্য কিন্তু তোমাদের সবার আগে ভেক্টর অধ্যায়টা শেষ করছি। সো ভেক্টরের সময় ডট গুণ থাকলে আমাদের কস থিটা হয় না সাইন থিটা হয়? ডট গুণ থাকলে কস থিটা হয়। তাহলে আমরা এফ এস কস থিটা বলতে পারি, এফ এস কস থিটা। তাহলে দেখো এখন থিটার মান কত ভাইয়া? বল এবং স্মরণ, এই থিটাটা কার কার মধ্যবর্তী কোণ? দেখো আমাদের বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ, তাহলে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ তো 90 ডিগ্রি, তাহলে এফ এস
কস আমরা বলতে পারবো 90 ডিগ্রি। তাহলে ভাই কস 90 ডিগ্রি মানে কত? 0, তার মানে ইন টোটাল 0 চলে আসবে। তাহলে আমাদের দুইভাবে আমরা ব্যাখ্যা করতে পারবো। এখন কথা হচ্ছে যে ভাইয়া যদি সিকিউতে খ নম্বরে আসে তাহলে কোন ব্যাখ্যাটা দিব? সো মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হয় এই যে 2 নাম্বার ব্যাখ্যাটা, এইটা তোমরা দেওয়ার ট্রাই করবে। এরকম চিত্র অঙ্কন করবা, দেন তোমরা এই কোণের ব্যাপারটা দেখাই দিবা, তাহলে খুব সুন্দর তুমি দেখা গেছে যে স্যারেরা দেখা মাত্র 2 দিয়ে দিবে। সো এই ব্যাখ্যাটা সব থেকে ভালো। দেখো যদি তুমি কোনটা দিয়ে ব্যাখ্যা করো, এই ব্যাখ্যাও খারাপ না, বাট এই ব্যাখ্যাটা দেওয়ার ট্রাই করবা, তাহলে ফুল মার্ক পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। সবাই কি বুঝতে পারছো ভাই? সবাই কি বুঝতে পারছো বলো তো দেখি? আমি কিন্তু ধরে ধরে প্রত্যেকটা বিষয় দেখো কয়ভাবে ব্যাখ্যা করা যাইতে পারে, তোমার ক্ষেত্রে আলটিমেটলি কোনটা অ্যাপ্লাই করলে তুমি পরীক্ষায় ভালো মার্ক পাবা বা বেশি মার্ক পাবা সেটাও কিন্তু বলে দিচ্ছি। ওকে, সো কোনো কিছু মুখস্থ করবা না। দেখো ফিজিক্স মানে মুখস্থর কোনো বিষয় না। তুমি বুঝে বুঝে যদি পড়তে পারো, তাহলে তোমার যদি একবার মাথার মধ্যে ওই বিষয়টা ঢোকে, তাহলে আর কখনো তুমি ভুল করবা না ভাই। বুঝতে পারছো? সো কোনো কিছু মুখস্থ করবা না। ধরো তুমি এই বিষয়টা বুঝতে পারো নাই, আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে ভাই আবার একটু বুঝাই দেন, বা এই অংশটাই বুঝি নাই, তাহলে আমি আবার বুঝাই দেবো, বাট মুখস্থ করিও না প্লিজ। ওকে, তোমরা এই এইচএসসি 26 ব্যাচ যারা আসো বিশেষ করে, তারা তো ভাই আর কিছুদিন পরেই পরীক্ষায় বসবা, তাই না? সো এই ক্লাসগুলো তোমার জীবনে লাইফ সেভিং হবে, একদম লাইফ সেভিয়র হিসেবে কাজ করবে, এইচএসসি সেভিয়র হিসেবে কাজ করবে। তুমি যদি এখন একটু মনোযোগ দিয়ে ক্লাস করো, দেখবা যে এর বাইরে থেকে এইচএসসি পরীক্ষায় আমি তোমাদের মুন্না ভাইয়া গ্যারান্টি দিচ্ছি এর বাইরে কিচ্ছু আসবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছো? তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব ভাইয়া, আমরা নেক্সটে চলে যাব। ওকে, আচ্ছা স্পষ্ট দেখতে পাচ্ছি না, ছায়া বলছো স্পষ্ট দেখতে পাচ্ছি না। কেন স্পষ্ট দেখতে পাচ্ছ না? আমিও তো তোমাদের সাথে ক্লাস করতেছি, স্পষ্ট দেখা যাচ্ছে। তোমার হয়তো একটু নেট প্রবলেম, তুমি কি করতে পারো, ক্লাসটা থেকে বের হয়ে আবার ক্লাসে যুক্ত হও। ওকে, ক্লাসটা থেকে বের হয়ে আবার ক্লাসে যুক্ত হয়ে যাও। ওকে, আচ্ছা পরবর্তীতে আমরা চলে আসি। দেখো আমরা কিন্তু ক্লাসে শুধুমাত্র একটা প্রশ্ন সমাধান করব, জাস্ট যেটা আছে সেটাই করবো, বিষয়টা এমন না। একটা প্রশ্ন কতভাবে ঘুরায় পেঁচায় আসতে পারে সব কিছুই অ্যানালাইসিস করে করে পড়বো। ওকে, সো আমরা একটা প্রশ্নের ভিতরে দেখবা যে 5-6টা প্রশ্ন সমাধান করে ফেলছি। ওকে, সো আচ্ছা তাহলে চলো নেক্সট কোশ্চেনটা। এই তোমরা কিন্তু ক্লাসটা শেয়ার করোনি আজকে, সো তোমাদের কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা আমি বিগত ক্লাসেও দিছিলাম, তোমাদের জন্য একটা গুড নিউজ। তোমরা যারা আমাদের এই ফ্রি ওয়ার্কশপের ক্লাসগুলো করতেছো, যারা এই রেগুলার ক্লাসগুলোতে সব থেকে বেশি সংখ্যক শেয়ার করবা, তোমাদের জন্য আমাদের এই এডমিশন টেস্টের আমার স্পেশালি এই ফিজিক্স বইটা তোমার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। ওকে, সো যারা এখনো শেয়ার করোনি, সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করলে তোমরা কিন্তু এই বইটা পেয়ে যাবে ইনশাআল্লাহ। সো আমাদের এই ওয়ার্কশপের ক্লাসগুলোতে যারা সবচেয়ে শেয়ার এবং মেনশন করবে, আমরা কিন্তু আমাদের এডমিশন টেস্টের, তোমরা তো এইচএসসির পরে এডমিশন টেস্টে বসবা, সো এডমিশন টেস্টের জন্য বসলে কোন বই পড়তে হবে? এই এডুকেশনের ফিজিক্স। ধরো আমি আমার ফিজিক্স ক্লাস থেকে তোমাদেরকে একটা বিজয়ী ঘোষণা করে ফিজিক্স বইটা পাঠিয়ে দিব তোমার বাসায়। ওকে, সো তোমরা যারা এখনো শেয়ার করোনি তারা দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে তুমি এই বইটা পেয়ে যেতে পারো। ওকে, সো যারা শেয়ার করোনি ক্লাসটা দ্রুত শেয়ার করে আমাকে কমেন্ট সেকশনে শেয়ার ডান লেখো, দেখি তোমরা কারা কারা শেয়ার করছো, দেখি তোমরা কারা কারা শেয়ার করছো। যারা এখনো শেয়ার করোনি তারা কিন্তু আমাদের এডমিশন টেস্টের ফিজিক্স বইটা সম্পূর্ণ ফ্রিতেই পেতে পারো, তোমার বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। সো যারা শেয়ার করোনি তারা একটু দ্রুত শেয়ার করে আমাকে কমেন্ট সেকশনে লেখো যে ভাইয়া শেয়ার ডান, শেয়ার ডান। ওকে, আচ্ছা তাহলে চলো পরবর্তীতে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলতেছে, পরবর্তী কোশ্চেনটা বলতেছে বল ও সরণের মধ্যবর্তী কোণ আলফা, অর্থাৎ এখানে থিটাকেই আলফা দ্বারা প্রকাশ করছে। ওকে, তাহলে ধনাত্মক কাজের শর্ত কোনটা? কি ভাইয়া এখানে তোমাকে বলছে যে ভাইয়া ধনাত্মক কাজের শর্ত। কি বলছে ভাইয়া? ধনাত্মক কাজের শর্ত, ধনাত্মক কাজের শর্ত। ওকে, এখন কাজ কত ধরনের আছে চলো সেটা আগে একটু দেখে আসি। দেখো আমরা যদি বলি যে ভাইয়া কাজ আমাদের কত ধরনের হইতে পারে? কাজ 2 ধরনের হইতে পারে। কাজ কত ধরনের? কাজ 2 ধরনের, একটা হচ্ছে ধনাত্মক কাজ, একটা হচ্ছে ঋণাত্মক কাজ, আরও একটা আমরা যদি স্পেসিফিকলি বলি তাহলে 3 ধরনের কাজ শূন্য কাজ হিসেবে আমরা কল্পনা করতে পারি। সো ধনাত্মক কাজ একটা পাচ্ছি আমরা কত ভাইয়া? ধনাত্মক কাজ। আর একটা কি পাচ্ছি ভাইয়া? আর একটা পাচ্ছি হচ্ছে ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজ, ধনাত্মক কাজ একটা হচ্ছে ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে আমাদের কি ভাইয়া? শূন্য কাজ। এখন এই শূন্য কাজ নিয়ে কিন্তু আমি অলরেডি কথাবার্তা বলে ফেলছি। ওকে, একটু কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য, ওইখানে আমি বলে ফেলছি। সো দেখো এখন বারবার যে তোমাকে এখানে একটা প্রশ্ন, দেখো তুমি টেস্ট পেপার সমাধান করবা কিভাবে বা প্রশ্ন সমাধান করবা কিভাবে, জানো যে একটা প্রশ্ন এইভাবে আসছে আর কি কিভাবে ঘুরাই পেঁচায় আসতে পারে, সেটা যদি তুমি জানতে পারো তাহলে তোমার আর এখান থেকে সমস্যা থাকবে না। দেখো আমাদের ধনাত্মক কাজ, এই ধনাত্মক কাজের অপর নাম আছে, কেউ বলতে পারবা কমেন্ট সেকশনে যে ভাইয়া ধনাত্মক কাজের অপর নামটা কি? ধনাত্মক কাজের অপর নামটা কি বলো তো দেখি, ধনাত্মক কাজের অপর নামটা কি? ধনাত্মক কাজের অপর নামটা কি? কেউ বলতে পারবা যে ভাইয়া ধনাত্মক কাজের অপর নাম কি? ধনাত্মক কাজের অপর নাম হচ্ছে বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজ। বারবার ধনাত্মক আসবে না পরীক্ষার হলে, এইচএসসিতে অলরেডি এটা আসছিল, বলের দ্বারা কাজের শর্ত কোনটা। ওকে, সো বলের দ্বারা কাজ আর ধনাত্মক কাজ একই জিনিস, বলের দ্বারা কাজ, তো বলের দ্বারা কাজ ধনাত্মক কাজ একই জিনিস, তাহলে বলের দ্বারা কাজ। আর ঋণাত্মক কাজ কি ভাইয়া? তাহলে এটার কি? বলের বিরুদ্ধে কাজ, বলের বিরুদ্ধে কাজ। সো এই অপর নামগুলো একটু মনে রাখতে হবে,
এই অপর নামগুলো মনে রাখতে হবে, বরের বিরুদ্ধে কাজ, আর শূন্য কাজ মানে তো শূন্য কাজই। ওকে, আচ্ছা এখন আসলে কাজ কখন ধনাত্মক হবে, কাজ কখন ঋণাত্মক হবে, কাজ কখন শূন্য হবে, এটা ডিপেন্ড করবে কার উপরে? স্পেশালি ডিপেন্ড করবে থিটা মহাশয়ের উপরে। দেখো আমরা কাজের বেসিক সূত্রটা কি জানি, যে ভাইয়া ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এফ এস কস থিটা। তাহলে কাজ সর্বোচ্চ কখন হবে, সর্বনিম্ন কখন হবে, শূন্য কখন হবে, এই থিটা মহাশয়ের উপর ডিপেন্ড করবে, স্পেশালি কস থিটার উপরে ডিপেন্ড করবে। তাহলে কসের সর্বোচ্চ মান, কসের ম্যাক্সিমাম মান কত ভাই, কসের ম্যাক্সিমাম কত 1, আর কসের মিনিমাম মান কত, কসের মিনিমাম মান কত ভাইয়া, কসের মিনিমাম হচ্ছে 0। তাহলে আমরা সবাই জানি যে ভাইয়া কস 0 ডিগ্রির মান কত ভাইয়া, কস 0 ডিগ্রির মান 1, আর কস 90 ডিগ্রির মান কত ভাইয়া, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। সো এই ইনফরমেশনটা তুমি যদি মাথায় রাখতে পারো তাহলে এগুলো তোমার কাছে পানি ভাত। তাহলে দেখো ধনাত্মক কাজ হইতে গেলে কি হইতে হবে, যে ভাইয়া আমার 0 ডিগ্রির চেয়ে বড় হবে আলফার মানটা, বা সমান হইলেও সমস্যা নাই, কারণ আমার কি 1, 0 ডিগ্রি মানে 1, এটা তো পজিটিভ আসতেছে, কিন্তু 90 ডিগ্রির চেয়ে অবশ্যই ছোট হতে হবে, কারণ 90 ভাই শূন্য হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই আমাকে 90 ডিগ্রির চেয়ে ছোট বানাইতে হবে। তাহলে এটা আমরা কি পাইলাম, ধনাত্মক কাজের শর্ত। ঋণাত্মক কাজ তাহলে কি হবে, অবশ্যই আমাদের কি হবে ভাইয়া, আর একটা কি জানি, কস 180 ডিগ্রির মান কত ভাইয়া বলো তো দেখি, -1 না? তাহলে দেখো 90 থেকে বড় হবে, তাহলে আমাদের ঋণাত্মকের শর্তটা কি, 90 থেকে বড় হবে আলফার মানটা বা থিটার মানটা, এবং 180 ডিগ্রি বা 180 ডিগ্রির সে সমান হবে, কারণ আমাদের 180 হয়ে গেলেও তো সমস্যা নেই, কারণ -1 এখানে। তাহলে 180 ডিগ্রি বা 180 ডিগ্রির চেয়ে সমান আমাদের, এটা হচ্ছে কি ভাইয়া, এটা আমাদের ঋণাত্মক কাজ। তাহলে দেখো আবার শূন্য কাজের শর্তটা কি, এই আলফা বা থিটার মানটা অবশ্যই আমাদের কিন্তু 90 ডিগ্রি হইতে হবে। ওকে, সো এখন তোমাকে বলতে পারে যে ভাইয়া সর্বোচ্চ কাজ কখন, সর্বোচ্চ কাজ কখন, সর্বোচ্চ, এই ধনাত্মক কাজটা মানেই তো সর্বোচ্চ কাজ হবে, তাই না? সো এইভাবে ঘুরায় আসতে পারে। তাহলে দেখো একদম এইখান থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে দেখাই দিলাম। সো এই উদাহরণগুলো কই থেকে আসে, বেসিক সূত্র থেকে তুমি নিতে পারবা। ওকে, আবার আসো এই যে শূন্য কাজ, এইখান থেকে ভাইয়া উদাহরণটা আসে, শূন্য কাজের থিটার মানটা না থেকে উদাহরণটা সবসময় বেশি আসে। তাহলে কি কি উদাহরণ হইতে পারে, যেমন একটু আগে আমরা পড়লাম যে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য। আবার আমি তোমাকে যদি বলি যে ভাইয়া তুমি একটা মাথায় 20 কেজি ভরের বোঝা নিয়ে দাঁড়াই আসো, তাহলে তোমার কৃত কাজ কত, শূন্য, কারণ তুমি তো স্মরণ হচ্ছে না, তাহলে বোঝা মাথায় নিয়ে দাঁড়া থাকা, কৃত কাজ শূন্য। আবার আমি তোমাকে যদি বলি তুমি ধরো 30 নিউটন বল প্রয়োগ করে একটা ওয়ালকে ঠেলতেছো, একটা ওয়ালকে কি করতেছো, ঠেলতেছো, কিন্তু ওয়ালকে তুমি স্মরণ ঘটাইতে পারতেছো, ওয়ালটা ভেঙে ফেলতে পারতেছো না, ভেঙে ফেলতে পারতেছো না, তার মানে তোমার কষ্ট হবে কিন্তু কাজ হবে না। ধরো তুমি ওয়ালকে ঠেলতেছো, তাহলে কাজ হবে, কাজ হবে না, তোমার কষ্ট হবে কিন্তু কাজ হবে না। ওকে, তুমি যদি ভেঙে ফেলতে পারো, তাহলে স্মরণ ঘটাইতে পারো, তাহলে তোমার কাজ হবে। ওকে, তাহলে এই শূন্য কাজের কি ভাই উদাহরণগুলো, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ উদাহরণ কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, এইটাই পরীক্ষায় বেশি আসে, এটাই পরীক্ষায় ভাইয়া কি আসে, বেশি আসে। সবাই কি বুঝতে পারছো? এই সবার এই টপিকটা 100% ক্লিয়ার? বলো তো আমাকে, সবার এই টপিকটা 100% ক্লিয়ার কিনা বলো, সবার এই টপিকটা 100% ক্লিয়ার কিনা, সবার এই টপিকটা 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবার এই টপিকটা 100% ক্লিয়ার কিনা আমাকে একটু বলো, সবার এই টপিকটা 100% ক্লিয়ার কিনা, বলো বলো দ্রুত দ্রুত দ্রুত, যে ভাইয়া সবার এই টপিকটা 100% ক্লিয়ার কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখো একটা টপিক আমি একদম চুলছেরা বিশ্লেষণ করে করে দেখাই দিচ্ছি, একটা টপিক চুলছেরা বিশ্লেষণ করে করে দেখাই দিচ্ছি। যদি কারো প্রবলেম থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি আবার দেখাই দিব, কোনো সমস্যা নাই। বাট তোমরা কেউ লজ্জাশরম পেয়ে যে ভাই কে কি মনে করবে এগুলা ভাইবে আবার কমেন্ট করা থেকে বিরত থাকিও না। ওকে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। নেক্সটে দেখো ম্যাথমেটিক্যাল টাইপ চলে আসছে। ওকে, আচ্ছা তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাব। তোমাদের হঠাৎ করেই যদি আমি কঠিন জিনিস দেখাই, একটা যে কোনো কিছু শেখার তো একটা ওয়ে আছে, একদম যে ভাই আমি এখন শুরুতেই কঠিন দেখাই গেলাম, তোমরা দেখা গেছে যে মাথার উপর দিয়ে যাবে, দিন শেষে ক্লাসই করার আর আগ্রহ থাকবে না। সো আমি তোমাদেরকে একদম যেখানে যেভাবে শিখাইলে তোমরা মাথার মধ্যে ঢুকবে তোমার, সেভাবেই শিখাবো। আস্তে আস্তে সহজ থেকে কঠিনের দিকে যাবো, তাহলে তুমি দেখবা যে তুমি সিস্টেমেটিক্যালি শিখে ফেলছো। ওকে, তো চলো দেখো এই প্রশ্নটা কি বলছে, যে ভাইয়া আমাদের 5 কেজি ভর সম্পন্ন একটা বস্তুর উপর বল এফ ইকুয়াল টু, দেখো এখন কিন্তু বলের এক্সাক্ট মান নাই, বল যেহেতু ভেক্টর রাশি, ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে, যে 10i + 3j - 2k নিউটন এর ক্রিয়ায় বস্তুটির অবস্থান r1 ইকুয়াল টু কি হবে ভাইয়া, যে 8i + 7j - 3k থেকে অপর একটি অবস্থান r2 কি দেওয়া আছে ভাইয়া, যে 12i + 2j + 7k জায়গায় স্থানান্তরিত হয়েছে। তাহলে এখন কৃত কাজ বের করতে বলছে ভাই। তাহলে কৃতকাজের সূত্র কি ভাই, কৃতকাজের সূত্র কি, অনেকগুলো সূত্র আছে। তাহলে চলো এটা আমি একটু ডুপ্লিকেট করি, তোমাদের আগে হচ্ছে বেসিক কনসেপ্টটা বুঝিয়ে দেন আমরা যাব। ওকে, আচ্ছা তাহলে চলো এখন দেখো এই কৃতকাজের কয়টা সূত্র হইতে পারে। দেখো আমি একদম ভেঙে ভেঙে সূত্রগুলো আগে তোমাদেরকে একটু রিমাইন্ডার করে দিই।
এফ ডট এস একদম বেসিক সূত্র, তারপরে হইতে পারে এফ এস কস থিটা, তারপরে এফকে ভাঙানো যাইতে পারে এম জি এস কস থিটা হইতে পারে। ওকে, আবার যদি আমরা আসি অবস্থান ভেক্টরে যদি থাকে তাহলে এফ ডট আর ভেক্টর, আমরা ডট গুণফল করলেও কিন্তু কাজ পাবো। আবার যদি এই অবস্থান ভেক্টরটা দেওয়া না থাকে, যদি দুইটা অবস্থান থাকে, তাহলে আমরা কি করব যে ভাইয়া শেষ অবস্থান মাইনাস আদি অবস্থান, এটা আমরা করব। তাহলে আমাদের কি আসবে যে ভাইয়া আর ভেক্টর আসবে, তারপরে এফ ভেক্টরের সাথে ডট গুণফল করে দিব, খুবই ইজি, বুঝতে পারছো? সো এখন দেখো তাহলে এই সূত্রগুলোর মধ্যে যে ভাই অনেক তো সূত্র আছে, এখন কখন কোন জায়গায় কোন সূত্র বসবে এটা আমরা কিভাবে বুঝবো? তুমি প্রশ্নই বলে দিবে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো এখানে এফ এর কি ডিরেক্ট মান আছে? না, এফ ভেক্টর ফরম্যাটে আছে, তাহলে ভেক্টর। আবার সরণের ডিরেক্ট মান আছে, ভেক্টর ফরম্যাটে আছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে ভাইয়া এখানে কি ভেক্টর ফরম্যাটে যেহেতু আছে, তাহলে অবস্থান ভেক্টরের এই সূত্রটা আমাকে ফেলাইতে হবে, বুঝতে পারছো? তাহলে এখন দেখো যে ভাই এখানে তো আর এর আবার ওই অবস্থান ভেক্টরের আর এর আবার ফিক্সড মান নাই, দুইটা পজিশন আছে। তাহলে একটু আগেই তো তোমাকে শিখাইলাম যে ভাইয়া দুইটা পজিশন থাকলে তোমাকে ফাইনাল পজিশন কিভাবে বের করতে হবে, শেষ মাইনাস আদি। তাহলে আমরা এইখান থেকে আর ইকুয়াল টু লিখতে পারবো যে ভাইয়া আর টু মাইনাস আর ওয়ান, শেষ মাইনাস আদি বিয়োগ করে দাও। তাহলে এখন দেখো আই কত আছে? 12, এখানে কত আছে ভাই? 8, তার মানে 12 মাইনাস 8, 12 মাইনাস 8 আই, তারপরে প্লাস, তারপরে এখানে কত? 2 মাইনাস 7, তাহলে 2 মাইনাস 7, এটা হচ্ছে কত ভাই? জে, প্লাস এখানে কত আছে? 7, তাহলে 7 মাইনাস, তার মানে 7 মাইনাস 7 আছে প্লাস, এখানে হবে 3, এটা হবে কে। তাহলে এখন তুমি ক্যালকুলেট করে দাও, তাহলে এখানে 4i মাইনাস 5j, আর এখানে কি আসতেছে? প্লাস 10k। সো এখানে আমরা মান পাওয়া গেছি, তাহলে চলো এখানে মান বসাই দেই। এফ এর মানটা কত? ওই যে দেখো দেওয়া আছে 10i প্লাস 3j মাইনাস 2k, 10i প্লাস 3j মাইনাস 2k। এখন আমরা আর এর মানও পেয়ে গেছি, তো তারপরে আমরা ডট গুণফল করে দেব, তাহলে 4i মাইনাস 5j প্লাস আমরা কি পাবো ভাইয়া? 10k। তাহলে দেখো এখন আমরা ওই যে ভেক্টরের ডট গুণফল খুবই ইজি। ডট গুণফলের সময় কি কি খেয়াল রাখতে হয়? দুইটা বিষয় খেয়াল রাখবা, একটা হচ্ছে অবস্থান ভেক্টর, আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে, আবার চিহ্ন খেয়াল রাখতে হয়। ওকে, আবার তাহলে চলো আসি আমরা যে ভাই 10 আর 4, তাহলে 4 10 40, প্লাস দুইটাতে প্লাস ছিল, প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15, প্লাস মাইনাসে মাইনাস, আবার 10 দুগুণ 20। তাহলে দেখো এখানে কত আসছে? 20 আর 15 35, তাহলে 40 থেকে 35 গেলে আমাদের 5 জুল। সো আমাদের রাইট অ্যান্সার কত ভাইয়া? ফ্যান্টাস্টিক ভাবে গ নাম্বারটা রাইট অ্যান্সার। সবাই আমাকে বলো যে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো ভাইয়া? সবাই আমাকে বলো যে ভাইয়া ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো? সবাই আমাকে একটু বলো দেখি, সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো, সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো ভাইয়া? সবাই কি ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। এই আজকের ক্লাসটা কিন্তু তোমরা সবাই শেয়ার করতেছো না, আজকের ক্লাসটা তোমরা সবাই শেয়ার করতেছো না। সো যারা এখনো শেয়ার করেনি দ্রুত শেয়ার করে দাও। দেখো তোমাদের উদ্দেশ্যে এই ফ্রি ক্লাসগুলো, তোমার একটা শেয়ার আর একজন স্টুডেন্টের অনেক উপকারে আসতে পারে। ধরো একজন স্টুডেন্ট আছে, এই ক্লাসগুলো সম্পর্কে এত কোয়ালিটিফুল ক্লাস আমরা তোমাদের জন্য নিচ্ছি, এটা অনেকে জানেই না হয়তো। সো আলটিমেটলি তোমার এই শেয়ারের মাধ্যমে সে জানতে পারবে। ওকে, তোমার এই শেয়ারের মাধ্যমে তার কাছে ক্লাসটা পৌঁছাবে। সো তোমরা যারা এখনো শেয়ার করোনি তারা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দাও, যাতে করে সবার কাছে ক্লাসগুলো পৌঁছায় যায়, যাতে করে কি ভাইয়া সবার কাছে ক্লাসগুলো পৌঁছায় যায়। ওকে, আচ্ছা তাহলে চলো এইখান থেকে এই প্রশ্নটা আর কিভাবে আসতে পারে আমি তোমাকে একটু দেখাই দিই। দেখো এখানে হালকা একটু চেঞ্জ করে দেয়। দেখো এই অবস্থান ভেক্টরটা এইভাবে থাকা যা কথা, এই r1 এর মান তোমাকে যদি এইভাবে দিত 8, 7, -3, আবার যদি এইটাকে এরকম করে 12, 2, 7, এটা কিন্তু এইভাবে অলরেডি এইচএসসি বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। সো তোমাকে এই আই জে কে দ্বারা প্রকাশ করা থাকতে পারে, আবার তোমাকে এই সংখ্যা দ্বারা প্রকাশ করা থাকতে পারে। সংখ্যা দ্বারা প্রকাশ করলে তোমাকে বুঝে নিতে হবে যে ভাই এইটাই 7j, এটা হচ্ছে -3k, আর এটা 12i প্লাস আমাদের 2j প্লাস 7k। ঠিক আছে, মাইনাস থাকলে মাইনাস দিব, আর পজিটিভ থাকলে সবগুলাই পজিটিভ। সো এখানে ভেক্টর ফরম্যাটে এরকম সাজানো থাকতে পারে, আবার সংখ্যা দিয়েও থাকতে পারে। সবার কি ক্লিয়ার ভাইয়া? সবার কি ক্লিয়ার বলো তো দেখি, সবার কি ক্লিয়ার? সো এইরকম কিন্তু থাকতে পারে, এরকম কিন্তু ভাইয়া থাকতে পারে। ওকে, সো আমি ডুপ্লিকেট করছিলাম, এটা লাগবে না। তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। এখন আমরা নেক্সট প্রশ্নটা দেখি ভাইয়া কি বলতেছে আমাদের। নেক্সট প্রশ্নটা দেখি কি বলতেছে যে ভাইয়া কাজের অভিকর্ষীয় একক কি ভাইয়া? কাজের অভিকর্ষীয় একক কি? দেখো এখন এই এককটা নিয়ে একটু কথাবার্তা বলি, একটা নোট সবার আগে লিখে দেই। এই নোটটা কি ভাইয়া? যে একক চেঞ্জ হইতে পারে,
একক বিভিন্ন কন্ডিশন ভেদে চেঞ্জ হয়। একক কি হয়? বিভিন্ন কন্ডিশন ভেদে চেঞ্জ হইতে পারে, মানে একক একটা জিনিসের একক অনেকগুলান হইতে পারে, কিন্তু সবসময় মনে রাখবা মাত্রা জীবনেও চেঞ্জ হয় না। মাত্রাটা কি থাকে? মাত্রাটা ফিক্স থাকে। মাত্রাটা কি থাকে ভাইয়া? মাত্রাটা ফিক্স থাকে, মাত্রা জীবনেও চেঞ্জ হবে না। ওকে, তাহলে এখন কাজের তোমাকে স্পেশালি ফিক্সড করে বলে দিছে যে ভাই অভিকর্ষীয় এককটা কি হবে। কাজের অভিকর্ষীয় একক, কাজের বেশ কয়েকটা একক আছে, আমি তোমাদেরকে একটু রিমাইন্ডার করে দেই। তার আগে তোমরা একটু কমেন্ট সেকশনে উত্তর জানাও যে ভাই কাজের অভিকর্ষীয় এককটা কি হবে। কাজের অভিকর্ষীয় একক কেজি মিটার। কাজের অভিকর্ষীয় একক কি? কেজি মিটার। মারাত্মক ইম্পর্টেন্ট, এটা রিসেন্ট সালে মেডিকেল ভর্তি পরীক্ষাতেও আসছিল। খুবই সুন্দর কনসেপচুয়াল একটা প্রশ্ন। ওকে, সো এখন এই একক থেকে আর কি কি একক আসতে পারে আমি তোমাকে যদি একটু নোট করে দেই, যে তোমাকে বলতে পারে ভাই সিজিএস পদ্ধতিতে কাজের একক কি? সিজিএস। আবার তোমাকে আসতে পারে যে ভাইয়া এমকেএস পদ্ধতিতে এই এমকেএসকেই আমরা এসআই বলি, সো এমকেএস বা এসআই পদ্ধতিতে কি হবে। আবার তোমাকে এফপিএস এই তিনটা ফরম্যাটে একটু মনে রাখতে হবে। সিজিএস এ গ্রাম সেন্টিমিটার, তাহলে এমকেএস এ কি হবে? অবশ্যই কেজি মিটার, যেমন আমাদের এইটাই অভিকর্ষীয় একক হিসেবে আমরা বলে থাকি। আবার এফপিএস এ কি ভাই? এফপিএস এ হচ্ছে ফুট পাউন্ড। ওকে, সো এই কয়েকটা তোমাকে মনে রাখতে হবে, পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ওকে, সবাই বুঝছো ভাইয়া? কাজের আরো অনেক একক আছে, এখন যদি আমি তোমাকে দেখো একটু প্রশ্ন ধরি, দেখি কে কে পারো। আমি তোমাকে বললাম যে কাজের সব থেকে ছোট একক কি? কাজের সব থেকে ছোট একক কেউ বলতে পারবা? কাজের সব থেকে ছোট একক কি? এটা হচ্ছে আর্গ। কাজের সব থেকে ছোট একক আর্গ, ERG দ্বারা প্রকাশ করা হয় এটাকে। ওকে, তারপরে কাজের একক আমরা ইলেকট্রন ভোল্টও জানি। সো 1 ইলেকট্রন ভোল্ট সমান কত আমাদের জুল? ইলেকট্রন ভোল্ট, এটা এই যে মানে এককটা না, তো এই যে কনভার্সনটা আসে, 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল, এটা মনে রাখবা যে ভাই 1.6 ইন্টু 10⁻19 জুল, 1.6 ইন্টু 10⁻19 জুল। আবার এখানে ইলেকট্রন ভোল্ট না থাকা যদি 1 মেগা ইলেকট্রন ভোল্ট থাকে, তাহলে মেগা মানে কি ভাইয়া? মেগা মানেই হচ্ছে 10⁶। তাহলে দেখো, তাহলে 1.6 ইন্টু 10⁻, কত আসবে? 13 জুল। তাহলে 10⁶ চলে যাবে, তাহলে 13 থাকবে। ঠিক আছে, সো এই একক কনভার্সনটা কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। ডিরেক্ট এমসিকিউতে আসে, আবার ম্যাথমেটিক্স সমাধানেও তোমার কাজে লাগবে। এটা এমসিকিউতেও সচরাচর আসতে দেখা যায়। আবার এখান থেকে আর কি আসতে পারে যে ভাইয়া 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল? এই কিলো মানে কি ভাইয়া? কিলো মানে 1000, আর এই ঘন্টাকে তুমি যদি সেকেন্ডে নাও তাহলে 3600। তাহলে এটাকে যদি তুমি সাজায় লেখো তাহলে 36 ইন্টু 10⁵ জুল, অথবা তুমি 3.6 ইন্টু 10⁶ জুল বলতে পারো। সো এই কয়েকটা ইনফরমেশন দেখো, একটা প্রশ্ন আমরা সমাধান করছি, বাট আমি তোমাদেরকে এইখান থেকে আর কতভাবে ঘুরায় পেঁচায় কি কি টাইপ প্রশ্ন আসতে পারে সব কিছুই কিন্তু দেখাই দিছি। সো এইভাবে তুমি যদি পড়াশোনা করতে পারো ভাই এই শেষ মুহূর্তে, তাহলে তোমাকে কোনো প্রশ্নে কেউ আটকাইতে পারবে না, তুমি সব প্রশ্নের উত্তর করতে পারবে। কারণ তুমি তো দেখছো যে শুধুমাত্র এই প্রশ্নটার মধ্যে আমরা সীমাবদ্ধ না, আমরা যত ধরনের প্রশ্ন আসতে পারে একদম A to Z ইন ডিটেলস তোমাদেরকে দেখাই দিচ্ছে। সো তোমরা যদি একটু কষ্ট করে এই ক্লাসগুলোর মনোযোগ দিয়ে করো ভাইয়া, তাহলে দেখবা যে এই জায়গাগুলো থেকে তুমি খুব ইজিলি কি করতে পারবা? উত্তর করতে পারবা, যতই ঘুরায় পেঁচায় প্রশ্ন আসুক না কেন। সবাই কি বুঝছো ভাইয়া? আমাকে একটু বলো দেখি, সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা? সবাই তোমরা ক্লিয়ারলি বুঝছো কি না? ওকে, তাহলে চলো আমরা নেক্সটে চলে যাব। সো নেক্সট প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা বেশ স্ট্যান্ডার্ড, এটা আমাদের হচ্ছে কোথায়? সিকিউতেও আসে। এটা কি কোথায় আসে ভাইয়া? সিকিউতে আসে, বেশ স্ট্যান্ডার্ড প্রবলেম। দেখো এখানে কি বলছে যে 10 কেজি ভরের একটা বোঝা মাথায় নিয়ে 50 কেজি ভরের এক ব্যক্তি খাড়া দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে 4 মিটার দীর্ঘ মই বেয়ে নিচে নামতেছে, কাজ কত? তাহলে এই ধরনের প্রবলেমে আমরা যদি একটু চিত্র অঙ্কন করে নিতে পারি তাহলে সব থেকে ভালো হবে। ওকে, সো ধরে নাও এই যে এটা হচ্ছে ওর মই, এইখান থেকে বেয়ে নিচে নামতেছে। তাহলে কি, ধরো এইখানে 50 কেজি ভরের বোঝা মাথায় নিয়ে 50 কেজি ভরের বস্তু, তার মানে ধরো এইখানে একটা ব্যক্তি আছে, ওই ব্যক্তির মাথায় আবার আর একটা বোঝাও আছে। ওকে, আচ্ছা, তাহলে ওই কি নিচে নামতেছে না? দেখো কি নিচে নামতেছে। ওকে, নিচে নামতেছে, তাহলে এই দিকে নিচে নামতেছে। ওকে, তারপরে এখন তোমাকে কি বলছে যে ভাই দেয়ালের সাথে কোন, দেখো কোনটা কার সাথে, এটা সবসময় মাথায় রাখতে হবে। কোনটা কার সাথে? দেয়ালের সাথে। কোনটা কার সাথে ভাইয়া? দেয়ালের সাথে। কোনটা কার সাথে? দেয়ালের সাথে। এটা মাথায় রাখতে হবে যে ভাই কোন কি দেয়ালের সাথে নাকি ভূমির সাথে, কোন কি দেয়ালের সাথে নাকি ভূমির সাথে, কোন কি দেয়ালের সাথে নাকি ভূমির সাথে। তাহলে দেখো কোনটা দেয়ালের সাথে, তাহলে দেয়ালে এইটা হচ্ছে, আমি দেখো একটু লিখে দেই বাংলা করে,
এটা হচ্ছে কি আমাদের ভূমির সাথে কোণ, ভূমির সাথে কোণ, এটা হচ্ছে ভূমির সাথে কোণ, এটা কি ভাইয়া ভূমির সাথে কোণ। আর এইটা কি, এই কোণটাকে কি বলা হয়, দেয়ালের সাথে কোণ, দেয়ালের সাথে কোণ, দেয়ালের সাথে কোণ। সো এটার আরও অপর নাম আছে, সে তুমি বলতে পারবা এটা উলম্বের সাথে কোণ, এটা তুমি বলতে পারবা আনুভূমিকের সাথে কোণ, তার মানে এটা উলম্ব বলতে পারি আমরা, আর এটা কি বলতে পারি, আনুভূমিক বলতে পারি। ঠিক আছে, প্রশ্নে এই ভাষাগত দিকগুলান তোমাকে বুঝতে হবে, প্রশ্নে এই ভাষাগত দিকগুলান তোমাকে বুঝতে হবে। ওকে, তাহলে দেয়ালের সাথে কোণ, তার মানে এই কোণটা 60 ডিগ্রি বলা আছে ভাইয়া। ওকে, আচ্ছা, তাহলে এইটা কি তোমাকে দেখেই বুঝতেছো তুমি 90, তাহলে এইটা এই কোণটা তুমি যদি দরকার হয় কখনো, তাহলে দেখো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180, তাহলে এইটা কত হবে যে ভাইয়া 6 7 8 9, তার মানে হচ্ছে 30 ডিগ্রি হবে। এটা খুবই ইজি, কারণ 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি হইতে পারে। ওকে, শেষ। এখন আসো, তাহলে তোমাকে কি বের করতে বলছে, কাজের পরিমাণ বের করতে বলছে ভাই। তাহলে দেখো আমরা কি জানি, কাজ W = F.S, তাই না? এখন ভাই সরণটা কোন দিকে হয়েছে, দেখো সরণটা কোন দিকে, আগে ছিল এইখানে, এখন আসছে এইখানে, তার মানে এই সরণ এইখান থেকে এতটুকু যা, এইখান থেকে আমাদের এতটুকু, এই সরণ তো আমাদের নিচের দিকে, তার মানে এই সরণটাকে আমরা এইচ হিসেবে কল্পনা করতে পারি। তাহলে এখন আমরা লিখতে পারি F.H। তাহলে দেখো বলের মান কোথাও পরীক্ষার প্রশ্নে দেওয়া আছে, নাই, তাহলে আমরা এখান থেকে mg কি করতে পারি ভাইয়া, mgh করব। তাহলে বলকে ভাঙ্গাই নিলাম। তাহলে দেখো এখন ভরের মান বসাইতে গিয়ে শুধু ব্যক্তির ভর 50 কেজি বজাইলে হবে না, কারণ ব্যক্তির সাথে ওই ব্যক্তি বোঝা মানে নিয়ে নিচে নামছে, তাহলে এই দুইটাই তো একসাথে নিচে নামছে, তাহলে দুইটাকে যোগ করে দিতে হবে। তার মানে এখানে 50 + 50, সো দুইটা ভরকে যোগ করে দিতে হবে, কারণ ব্যক্তি তো একা একাই নয়, মানে ব্যক্তি তো বোঝা নিয়ে নামছে। আবার দেখো এখন জির মান কত ভাইয়া, 9.8, আর এইচ, এখন এইচটা কতটুকু ভাইয়া, সরণ কতটুকু হয়েছে, সরণ দেখো এইচের মান, অর্থাৎ এইখান থেকে এইখানে তো এতটুকুই তো সরণ হয়েছে, তাই না? সরণ কিভাবে করে, যে ভাই শেষ পয়েন্ট, আদি পয়েন্ট আর শেষ পয়েন্টের মিনিমাম ডিস্টেন্সটাই হচ্ছে সরণ, তাই না? আচ্ছা, তাহলে এখন যদি আমরা এইচের মান বের করতে চাই, দেখো বেসিকভাবে করাই, তারপরে এমসিকিউর জন্য একটা ট্রিক্স তোমাদেরকে বলে দিব। ওকে, আচ্ছা দেখো এইখানে এইচের মান যদি বের করতে চাই, দেখো ভাইয়া এই কোণটাকে যদি আমরা নেই, এই কোণটাকে যদি আমরা নেই, ধরো আমরা এখানে সাইন থিটা, সাইন 30 ডিগ্রি আমরা নিলাম, সাইন 30 ডিগ্রি, সাইন মানে কি ভাইয়া, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব এইচ, অতিভুজের মান কত ভাইয়া, অতিভুজের মান দেখো এই যে মইয়ের দৈর্ঘ্য কত, 4 মিটার, তার মানে এই যে এইখান থেকে এতটুকু ডিস্টেন্স কত ভাইয়া, 4 মিটার, এইখান থেকে এতটুকু ডিস্টেন্স 4 মিটার। ওকে, তাহলে এইখানে আমরা 4 লাগাই দিতে পারি, তাহলে এইচ = আমরা কি লিখতে পারবো, 4 sin 30, 4 sin 30। কি ভাইয়া এতটুকু বুঝছো? দেখো আমি কিন্তু এটা সিকিউ স্টাইলে সমাধান করতেছি, কারণ এই ম্যাথটা কোথায় আসে, সিকিউতেও আসে, এই ম্যাথটা কোথায় আসে ভাইয়া, সিকিউতেও আসে। সো এখন দেখো, তাহলে আমরা এইখান থেকে কি বলতে পারবো, যে ভাইয়া 4 sin 30, এটাকে তুমি জাস্ট ক্যালকুলেট করো, এটাকে তুমি জাস্ট ক্যালকুলেট করো, তোমার অ্যান্সার চলে আসবে, এটাকে তুমি জাস্ট ক্যালকুলেট করো, তোমার অ্যান্সার চলে আসবে। এটা কি গেল, এটা হচ্ছে একদম ভেঙে ভেঙে আমরা সিকিউ স্টাইলে সমাধান করলাম, বাট এটাকে সমাধান করার জন্য আমি একটা স্পেশাল টেকনিক তোমাদেরকে শেখাবো এখন এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য একটা স্পেশাল টেকনিক শেখাবো। সেটা কিরকম ভাইয়া, চলো একটু দেখে আসি, সেটা কিরকম, চলো একটু দেখাবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, চলে আসেন আমাদের বাসার সাথেই। হ্যাঁ দাঁড়াও, মানে আগেরটাই শুরু হবে? হ্যাঁ 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 শুরু হয়েছে তো, আগেরটা কিভাবে হইলো? আচ্ছা জোস তো, আচ্ছা ওকে, হ্যাঁ হ্যাঁ চলে আসছে মনে হয়, হ্যাঁ হ্যাঁ চলে আসছে। কি করব এইখানে, ওকে। এই প্রিয় শিক্ষার্থীরা, হঠাৎ করেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, বুঝছো? সো একটু কারেন্ট হচ্ছে একটু প্রবলেম করছিল, সো দেন আমরা আবার ক্লাসে চলে আসছি। ওকে, দেন আমরা আবার ক্লাসে চলে আসছি। সো একটু বৃষ্টি শুরু হয়ে গেছে হঠাৎ করে, সো কারেন্ট একটু এই জন্য প্রবলেম করছে, সো সমস্যা নাই, আমরা আবার ক্লাসে চলে আসছি। সো সবাই একটু আমাকে বলো যে তোমরা ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। সো আমি কইছিলাম আমি ওখানে যাব, এখন একটু ওয়েট করো, আমরা এখনই শুরু করবো। সো তোমরা একটু বলো যে ভাইয়া সব কিছু তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাকভাবে। হঠাৎ করে এই বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সো বিদ্যুৎ এই জন্য একটু প্রবলেম করছে, এই জন্য হচ্ছে একটু ঝামেলা হয়েছিল। সো এখন আবার মনে হয় সব কিছু ঠিকঠাক আছে। তোমরা একটু আমাকে বলো যে ভাইয়া সব কিছু ঠিকঠাক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাকভাবে, তোমরা দেখতে পাচ্ছ কিনা ঠিকঠাকভাবে আমাকে একটু বলো, আমাকে একটু বলো ভাইয়া তোমরা সব কিছু ঠিকঠাকভাবে দেখতে পাচ্ছ কিনা। আরে এটা প্রবলেম করতেছে কেন? ওকে
ওকে ক্লিয়ার, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। তাহলে চলো আমরা শুরু করে দিব। ওকে, কোথায় ছিলাম আমরা, কোথায় ছিলাম, এই তো এটা পড়ে ফেলছি। একটু ওয়েট করো, দাঁড়াও। কি রে বাবা, তো কাহিনী করতেছে কেন? কি রে মুফাজ্জল, এখানে তো এই যে এরকম কালো হয়ে গেছে, কি একটা ঝামেলা। হ্যাঁ, আবার ওপেন করবো মানে? কেটে দিয়ে ঢুকবো মানে? কেটে দিলে তো চলে যাবে ফাইলটা। আহা, কি ঝামেলা রে বাবা। আচ্ছা এই তোমরা একটু ওয়েট করো, দেখো আমি হচ্ছে এটা একটু সেভ করতে হবে, নাহলে তো দাগানো স্লাইডটা থাকবে না। কি প্যারা রে বাবা। তোমরা একটু ওয়েট করো ভাইয়া, একটু জাস্ট 2 মিনিট আমাকে একটু সময় দাও। এই যে একটু বোর্ড কাহিনী করতেছে, সো এটা যদি আমি সেভ না দেই তখন তো দাগানো জিনিসটা তোমরা পাবা না। ওকে ভাইয়া, পিডিএফটা কোথায় পাবো একটু বলে দেন। পিডিএফটা কোথায় পাবা, দেখো আমাদের এই ভিডিওর একদম পিন কমেন্টে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আমরা টেলিগ্রাম গ্রুপে নর্মালি হচ্ছে তোমাদেরকে এই পিডিএফটা দিয়ে থাকি। সো গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলে পিডিএফটা পেয়ে যাবা। ওকে, সো গ্রুপে যুক্ত হয়ে যাও, তাহলে পিডিএফটা পেয়ে যাবা। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। ওকে, নর্মালি মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ সব গ্রুপেই আছে, বাট টেলিগ্রামে আমাদের মানে পিডিএফটা নর্মালি দেওয়া হয়। ওকে, আর বাকি আপডেট সবগুলোই সব জায়গাতেই দেওয়া হয়। টেলিগ্রামে তোমরা ডাউনলোড করাটাও সহজ হয়, এই জন্য আমরা নর্মালি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি। ওকে আচ্ছা, সো এটা একটু সেভ হয়ে নে, কারণ হচ্ছে একটু প্রবলেম করতেছে। দাঁড়াও, আমি সেভ হইতেও সময় লাগতেছে, দেখছো? মানে প্রতিকূল পরিবেশ আসলে সব জায়গায় প্রতিকূল পরিবেশ চলে আসে। যা দাঁড়া, তোকে আমরা সাইজ করতেছি। সো একটু ওয়েট করো, এখন ওপেন করলেই ঠিক হয়ে যাবে। এই ঠিক আছে, মাঝে মাঝে একটু রাগ করে, সারাদিন কাজ করে তো। সো তোমাদেরকে যদি সারাদিন কাজ করানো হয় তাহলে তোমরা রাগ করো না। এই বোর্ডটা সারাদিন ওপেন থাকে, কেউ না কেউ ক্লাস নেয়, কোনো না কোনো ব্যাচের ক্লাস হয়। সো এই জন্য এরা মাঝে মাঝে একটু রাগ করে, এরা মাঝে মাঝে একটু রাগ করে, বুঝছো? ভাইয়া পেইড ব্যাচের ক্লাসগুলো করে এখন এগুলো সহজ লাগতেছে। হ্যাঁ সহজ তো লাগবেই, সহজ তো লাগবেই, না হলে আমরা ক্লাস নিলাম কেন তোমাদের? সহজ তো লাগবেই। ওকে, এখন তোমরা যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী আছো, তোমরা এই ক্লাসগুলো করো, তাহলে রিভিশন হয়ে যাবে, বুঝছো? তুমি বাসায় একা একাই পড়ার থেকে তুমি এইখানে রিভিশন দেওয়াটা বেটার। সো তুমি খুব সুন্দর মতো এখানে রিভিশন দিতে পারবা। ওকে, খুব সুন্দর মতো এখানে রিভিশন দিতে পারবা। পরীক্ষার হলেও গিয়েও তোমার এই ফিল্ডটাই হবে। যা আর এগুলো তো মুন্না ভাইয়া পড়াইছে, এগুলো অনেক সহজ। ওকে, পরীক্ষার হলেও গিয়ে দেখবা যে মোটামুটি তুমি ম্যাক্সিমাম কোশ্চেনেই দেখবা যে আর এগুলো পড়া থেকে চলে আসছে। ওকে আচ্ছা, তাহলে চলো, এই যে আমাদের ক্লাসের স্লাইড ঠিক হয়ে গেছে, তাহলে আমরা 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 চলে যাব আমাদের কাঙ্ক্ষিত পড়াশোনায়। ওকে, আকাশের অবস্থা খুবই খারাপ, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। কইছিলাম আমরা, কইছিলাম এই যে এই প্রশ্নটাতে ছিলাম। ওকে, এই প্রশ্নটাতে ছিলাম, এটার আগেরটাতে ছিলাম মনে হয়। হ্যাঁ, এটার আগেরটাতে ছিলাম। ওকে, তাহলে দেখো এটা তো আমরা সমাধান করে ফেলছি, তাই না? এটাকে সমাধান করে ফেলছি, এটা ভাইয়া আমরা সমাধান করে ফেলছি। এই প্রশ্নটা অলরেডি আমরা সমাধান করে ফেলছি। সো এখন এইখানে আর সময় নষ্ট করব না। সেম টাইপের একটা প্রশ্ন আছে, আমি জাস্ট উত্তরটা বলি। উত্তরটা এটা কিন্তু হচ্ছে কত, আমাদের 1960 জুল। সো যারা বলবা যে ভাইয়া নেট কেটে গেছিল, একটু বুঝতে পারে নাই, তাহলে চলো এই সেম টাইপের প্রশ্ন আর একটা আছে, এইটা বুঝাই তাহলেই হয়ে যাবে।
সো দেখো এই সেম টাইপের প্রশ্ন দেখো এইখানে তোমার আরেকটু সুবিধা করে দিচ্ছে, তোমার ডায়াগ্রাম দেওয়াই আছে। এর আগেরটাতে কি থিওরি টাইপ ছিল, আমরা ডায়াগ্রাম অঙ্কন করে নিছি, আর এখন কি হয়েছে ভাইয়া, এটা আমরা ডায়াগ্রাম কি দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে চলো এখানে দেওয়া আছে যে ভাইয়া চিত্রে কি করছে, 100 গ্রাম ভরের একটি ব্লক ঢালু পথে বি বিন্দু হতে এ বিন্দুতে গড়িয়ে নিচে পড়তেছে। তাহলে তাহলে এই যে এ থেকে বি এর দূরত্ব কত, 5 মিটার দেওয়া আছে। তাহলে কি তো কাজ কত ভাই, তাহলে এখন খুব সোজা দেখো, এর আগেরটা কিন্তু এই উলম্বের সাথে কোণ দেওয়া ছিল, মানে দেয়ালের সাথে কোণ দেওয়া ছিল। এখন তোমার পরীক্ষার প্রশ্নে কোথায় 30 ডিগ্রি দেওয়াই আছে, তাহলে খুবই ইজি। তাহলে আর এখানে